আমরা প্রথমে আজকে পড়বো হচ্ছে লাইট সম্পর্কে একটু জানবো। প্রপার্টিজ অফ লাইট, থিওরিজ অফ লাইট, রিফ্লেকশন এন্ড লস অফ রিফ্লেকশন, রিফ্রাকশন এন্ড লস অফ রিফ্রাকশন, ওয়েভ ফ্রন্ট, ওয়েভ এন্ড ওয়েভ ফ্রন্ট, হাইগেনস প্রিন্সিপল, proof of laws of reflection and refraction using Huygens principle. লাইট আমরা জানি, এনার্জি সম্পর্কে আমরা জানি এনার্জি বিভিন্ন ধরনের হয়। এনার্জি বিভিন্ন ধরনের হয় আর এনার্জির রূপ আছে অনেকগুলা। তার মধ্যে আহ শক্তির রূপ অনেকগুলা, তার মধ্যে আলো একটি শক্তির রূপ, যেটা লাইট ইজ এনার্জি। কিন্তু এটা পার্থক্য কোথায়? এনার্জি শব্দ এক ধরনের শক্তি, আলো এক ধরনের শক্তি, তাপ এক ধরনের শক্তি। তাহলে আমার পার্থক্যটা কোথায়? লাইট দিয়ে আমরা সাধারণত কোনো একটা বস্তু দেখতে পাই। এখন বস্তু কিভাবে দেখতে পাই সেটা পরের বিষয়। কিন্তু লাইটকে আমরা সাধারণত এটা দিয়ে আলোর মাধ্যমে আমরা কোনো বস্তু দেখতে পাই, সেটা হচ্ছে আমার শক্তির রূপ, অর্থাৎ হচ্ছে দেখা। মূলত লাইট একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং এটা একটা নির্দিষ্ট ভেলোসিটিতে চলে, নির্দিষ্ট মাধ্যমে ভেলোসিটিতে চলে। সেটা এবং এটার ভ্যাকুয়ামে অর্থাৎ শূন্য স্থানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলে এবং এটা আর ডুয়েল নেচার, এটা ওয়েভ নেচার কাজ করে এবং পার্টিকেল নেচারও কাজ করে। রিফ্লেকশন আমরা সাধারণত যেটা আগে পড়ে আসছি, এইচএসসি তে পড়ে আসছি, রিফ্লেকশন, রিফ্রাকশন, এগুলো সবই হচ্ছে পার্টিকেল হিসেবে কাজ করে। ইয়ং দিচির পরীক্ষা, এগুলো সব পার্টিকেল হিসেবে কাজ করে। কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট, যেটা কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আলোচনা করে, সেটা আসলে ওয়েভ নেচার হিসেবে কাজ করে। আরেকটা আছে আলোর ওয়েভ থিওরি, সেটাও ওয়েভ নেচার হিসেবে কাজ করে। সেক্ষেত্রে ডুয়েল নেচার বলতে একই সাথে, অবশ্য ডুয়েল নেচার বলতে মূলত বোঝায় হচ্ছে একই সাথে দুটা ফেনোমেনা কাজ করবে, ওয়েভ এবং পার্টিকেল। কিন্তু ম্যাক্সওয়েল মর্লি প্রমাণ করেছে, পরীক্ষালব্ধ প্রমাণ করেছে যে একই সাথে ওয়েভ এবং পার্টিকেল হিসেবে কাজ করে না। যখন পার্টিকেল হিসেবে কাজ করে তখন ওয়েভ হিসেবে কাজ করে না, আর যখন ওয়েভ হিসেবে কাজ করে তখন পার্টিকেল হিসেবে কাজ করে না। তবে লাইটের রিফ্লেকশন, রিফ্রাকশন, স্ক্যাটারিং, ইন্টারফারেন্স, ডিফ্রাকশন আর পোলারাইজেশন, ফটোইলেকট্রিক ইফেক্ট হয়। এখন আলো আসলে কিভাবে চলে, কিভাবে আমরা কোন একটা বস্তুকে দেখতে পাই? কোন একটা বস্তু যখন অন্ধকারে থাকে, আমরা যদি আলোর মধ্যে থাকি, তারপরেও আমরা বস্তুটাকে দেখতে পাই না। আবার আমরা যদি অন্ধকারের মধ্যে থাকি, বস্তুটাকে যদি আলোর মধ্যে রাখা হয়, তাহলে আমরা দেখতে পাই। এখন আলো যদি কোন একটা লাইট যদি কোন একটা বস্তুর উপরে পড়ে, তাহলে ৩ ধরনের ঘটনা ঘটতে পারে। একটি হচ্ছে আলো ভেদ রিফ্লেকশন হতে পারে, অর্থাৎ কোন একটা তলে বিভেদ তলে বাধা পেয়ে পূর্বের অবস্থা মাধ্যমে ফিরে আসতে পারে। আরেকটি হচ্ছে ওই মাধ্যমে সঞ্চালিত হতে পারে, অর্থাৎ শোষণ করতে পারে আলোটা। আরেকটি হচ্ছে যে শোষণ করার না করে কিছু অংশ, কিছু আলো একটা মাধ্যমে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে সরাসরি চলে যেতে পারে। সেক্ষেত্রে ৩ ধরনের হতে পারে, একটা হচ্ছে রিফ্লেকশন, একটা অ্যাবজর্পশন, একটা রিফ্লেকশন হতে পারে। তবে এই লাইট কিভাবে আমরা কোন বস্তুকে দেখতে পাই লাইটের সাহায্যে, সেটি ব্যাখ্যা করার জন্য মূলত ৪টি থিওরি রয়েছে। প্রথম থিওরি হচ্ছে কর্পাসকুলার থিওরি, অর্থাৎ কণা তত্ত্ব, যেটা স্যার আইজাক নিউটন ১৬৭২ সালে প্রদান করেন এবং সেটি বলে এটা একটা লাইট, যেটা আমাদের একটা কোন একটা বস্তুর উপরে লাইট চারপাশ দিয়ে যায়। সেক্ষেত্রে লাইট কোন একটা বস্তুর পার্টিকেলের মধ্যে পড়ে, পার্টিকেল থেকে যখন আলোকে সে আমাদের চোখে এসে দৃশ্যের অনুভূতি যোগায়, রেটিনায় যখন অনুভূতি যোগায়, তখন আমরা এই বস্তুটাকে দেখতে পাই। সেটা হচ্ছে কণা তত্ত্ব। এবং এই কণা তত্ত্ব সাধারণত রিফ্লেকশন এবং রিফ্লেকশন ফেনোমেনা এক্সপ্লেইন করতে পারে, কিন্তু ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন, ফটোইলেকট্রিক ইফেক্ট এগুলা ব্যাখ্যা করতে পারে না। এরপর আছে ওয়েভ থিওরি, যেটা হাইগেন্স ১৬৭৮ সালে দিয়ে থাকেন, প্রদান করেন এবং উনি প্রমাণ করেন।
সেক্ষেত্রে বলা হয় একটি পার্টিকেল থেকে আলোক রশ্মি বের হচ্ছে, সেই আলোক রশ্মিটা একটা ইথার নামক কাল্পনিক মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গাকারে এক স্থান থেকে আরেক স্থানে আলো সঞ্চালিত হয়। এবং সেই সঞ্চালনের সময় আলো কোনো একটা বস্তুতে আঘাত পেয়ে আমরা যখন চোখে অনুভূতি জোগায় তখন আমরা বস্তুটিকে দেখতে পারি। এখন ইথার নামক যে কাল্পনিক মাধ্যম বলা হয়েছে এটা আসলে স্থিতিস্থাপক মাধ্যম। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই ইথার নামক যে ব- মাধ্যম আমরা বলে থাকি যে ওয়েব থিওরিতে সেই ইথার আসলে কাল্পনিক, এটা বাস্তবিক নয়। কিন্তু এটা রিফ্লেকশন, রিফ্রাকশন, ইন্টারফারেন্স, রিফ্লেকশন এগুলো ব্যাখ্যা করতে পারলে এটা থেকে তোমার পোলারাইজেশন আর ফটো ইলেকট্রিক ইফেক্ট এগুলো ব্যাখ্যা করা যায় না। এরপরে হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি, যেটা ম্যাক্সওয়েল 1865 সালে ব্যাখ্যা করেন। এটা ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি বলছে যে যখন আলো এখানে দুই ধরনের তরঙ্গ কাজ করে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। সাধারণত ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড পরস্পর লম্বভাবে কাজ করে। এটা একটা ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন। তো আলো যখন চলে তখন ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড পরস্পরের সাথে লম্বভাবে কাজ করে। এবং এটা আমার ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন এবং ফটো ইলেকট্রিক ইফেক্ট এগুলো ব্যাখ্যা করতে পারে না। পরবর্তীতে এগুলা, এই যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আমরা বলছি বা ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন যে বলছি এগুলা পার্টিকেল নেচার কাজ করে। কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট অন্য আমাদের থিওরি গুলা আমার ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন ব্যাখ্যা করতে পারলেও ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করতে পারে না। এই ফটো ইলেকট্রিক ইফেক্ট আসলে হচ্ছে কোন একটা মেটালের উপরে আলো যখন ইনসিডেন্ট করবে তখন এটা ইনসিডেন্ট করার পরে সেখান থেকে ইলেকট্রন নিঃসৃত হয়। সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। অর্থাৎ এখানে আলো পড়বে, তারপরে ইলেকট্রন নিঃসৃত হবে। সেটি পূর্বে এটি সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা যায়নি, কিন্তু আইনস্টাইন 1905 সালে এটি ব্যাখ্যা প্রদান করেন। এই কারণে 1921 সালে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। কিন্তু এর আগে ম্যাক্স প্ল্যাঙ্ক একটি কোয়ান্টাম থিওরি প্রদান করেন। উনি বলেছেন যে এখানে লাইট যেটা নিশ্চিত হচ্ছে, কোন একটা বস্তু থেকে আলো নির্গত হচ্ছে, সেই আলোটি কোন কণা আকারে কোথাও সঞ্চালিত হয় না বা তরঙ্গ আকারে কোথাও সঞ্চালিত হয় না। এখান থেকে একটি এনার্জি বের হয় এবং সেটা এনার্জি গুচ্ছাকারে বের হয়। সেটি আমাদের হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা এখানে কোয়ান্টাম থিওরি। এবং এটা এই যে এনার্জিটা কোয়ান্টাইজ করে বের হচ্ছে, সেই এনার্জিটাকে বলা হচ্ছে কোয়ান্টা বা ফোটন। রিফ্লেকশন, কোন একটা বস্তুর মাধ্যমে আলো ইনসিডেন্ট করলো, করার পরে সেটি যদি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করে প্রথম মাধ্যমে ফিরে আসে তাহলে সেটা হচ্ছে রিফ্লেকশন। এবং রিফ্লেকশনের সময় বিভিন্ন জিনিস রয়েছে, যেটি ইনসিডেন্ট রে, যেটি কোন একটা বিভেদ তলে যে আলো ইনসিডেন্ট করে সেটা হচ্ছে ইনসিডেন্ট রে, আর যেটা প্রতিফলিত হয়ে চলে যায় সেটা হচ্ছে রিফ্লেক্টেড রে। এবং যে অ্যাঙ্গেল যেটা নরমাল অভিলম্ব সেটা হচ্ছে যে বিন্দুতে আপতিত হয় সেটা হচ্ছে আপতন বিন্দু বা ইনসিডেন্ট পয়েন্ট। এবং ইনসিডেন্ট পয়েন্টের মাধ্যমের সাথে বিভেদ তলের সাথে লম্বভাবে যেটা রেখা কল্পনা করা যায় সেটা হচ্ছে অভিলম্ব। এবং অভিলম্বের সাথে ইনসিডেন্টের যে কোণ উৎপন্ন করে সেটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আর যেটা রিফ্লেক্টেড রে অভিলম্বের সাথে যেটা কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে রিফ্লেকশন অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এবং যে বিভেদ মাধ্যমে একটি তলে যেটা আলোক রশ্মি ইনসিডেন্ট করে সেটার নাম আসলে বিভেদ তল। কিন্তু এখানে শব্দটি বিভেদ ইউজ করা হয়েছে।
এবং ইনসিডেন্ট ল সেটা এই যে আমার আপতন কোণ এবং প্রতিফলন কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এন্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এই দুটো অ্যাঙ্গেল সমান এবং আরেকটি ল মেনে চলে ইনসিডেন্ট রে এবং রিফ্লেক্টেড রে অবিলম্ব এবং বিভেদ তল একই সমতলে কাজ করে, একই সমতলে থাকে। রিফ্লেকশন হচ্ছে কোন মাধ্যমে বিভেদ তলে বাধা পেয়ে সে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে আলোকরশ্মি। এবং যদি আমার ইনসিডেন্ট রে যদি আমার লাইটার মিডিয়া থেকে ডেন্সার মিডিয়াতে প্রবেশ করে তাহলে সেটি আমার অভিকে সরে আসবে। আবার যদি ডেন্সার মিডিয়া থেকে লাইটার মিডিয়াতে যায় তাহলে সেটা অবিলম্ব থেকে দূরে সরে যায়। এখানেও তিন ধরনের কিছু বিষয় আছে, একটা হচ্ছে ইনসিডেন্ট রে, একটা হচ্ছে রিফ্লেক্টেড রে যেটি বিভেদ তলে বাধা পেয়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, যে রশ্মিটা সেটা হচ্ছে রিফ্লেক্টেড রে। এখানেও অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আছে। এখানে একটি নির্দিষ্ট এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং রিফ্লেকশন অ্যাঙ্গেল দুটি অসমান। যদি একই মাধ্যম হয়, ইনসিডেন্ট মাধ্যম এবং রিফ্লেক্টেড মাধ্যম যদি একই মাধ্যম হয়, একই ধরনের একই প্রকৃতির হয়, সেক্ষেত্রে দুটা রে একই দিকে গমন করবে। কিন্তু যদি ডেন্সার আর লাইটার মিডিয়াম হয় তাহলে সেক্ষেত্রে একই রেখা বরাবর থাকবে না, সেক্ষেত্রে কিছু পরিমাণ বিচ্যুতি ঘটবে, অবিলম্ব থেকে কিছু বিচ্যুতি ঘটে যাবে। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট একজনের নির্দিষ্ট মাধ্যম জন্য এই যে ইনসিডেন্ট রে এবং আমার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের যে সাইনের অনুপাত একটি ধ্রুবক রাশি, সেই ধ্রুবক রাশিকে বলা হয় আমার প্রতিসরণাঙ্ক। এবং সেটাকে আমরা এই কি বলে দুটা মাধ্যম যদি কল্পনা করি, প্রথম মাধ্যমে ভেলোসিটি যদি v1, দ্বিতীয় মাধ্যমে ভেলোসিটি আর লাইটের ভেলোসিটি যদি v2 হয় এবং প্রথম মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইনডেক্স n1 এবং দ্বিতীয় মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইনডেক্স n2, তাহলে এই প্রথম নির্দিষ্ট একজোড়া নির্দিষ্ট মাধ্যমের জন্য এইখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল sin θ1 বাই θ2 এই লটা ফলো করে। অর্থাৎ এই ল থেকে দেখা যায় যে n1 sin θ1 n2 sin θ2 এটা লেখা যায়। এবং এটি পরবর্তীতে কোন একটা প্রিন্সিপালের মাধ্যমে এটা প্রমাণ করা যায়। আমরা এটা লিখব, এটা যদিও ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এরপর হচ্ছে ওয়েভ। ওয়েভ কি জিনিস? ওয়েভটা হচ্ছে কোন একটা বস্তুর শক্তি এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হবে, কিন্তু মাধ্যমের কণাগুলোর কোনো স্থান পরিবর্তন হবে না, সেক্ষেত্রে এনার্জি এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হবে, সেটা হচ্ছে আমার ওয়েভ। এখন এই ওয়েভের যে সোর্সটা থাকে, যে সোর্সটি থাকে পয়েন্ট সোর্স, সেখান থেকে আলো নিঃসৃত হবে, সেটা বিভিন্ন ডিরেকশনে নিঃসৃত হবে। এবং যে সমস্ত ফোকাসে যে সমস্ত আলোকরশ্মি থাকবে পয়েন্ট, সেই পয়েন্টগুলো যদি সেম ফেজে থাকে এবং সেটা তাহলে সেই পয়েন্টগুলোকে বলা হবে ওয়েভ ফ্রন্ট। এবং পার্টিকুলার মোমেন্ট অফ টাইমে এবং ওয়েভ ফ্রন্ট এটা সেম মোশনে চলবে। এবং এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট প্লেন ওয়েভ ফ্রন্ট, একটা হচ্ছে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। প্লেন ওয়েভ ফ্রন্ট যদি দূরে হয়, একটা সোর্স থেকে পয়েন্ট সোর্স থেকে যদি আমার এই মিডিয়াগুলো ওয়েভ ফ্রন্ট গুলো যদি আমার অনেক দূরে হয়, সেক্ষেত্রে সেটা আমার প্লেন হবে, কিন্তু যদি কাছাকাছি হয় তাহলে সেটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হবে। হাইগেন্স প্রিন্সিপাল বলছে যে প্রাইমারি সোর্সে দেখা যাচ্ছে এখানে একটা প্রাইমারি সোর্স, এখান থেকে আলোকরশ্মি বের হচ্ছে। প্রত্যেকটা পয়েন্ট, এই যে সোর্সটা যাচ্ছে, আলোকরশ্মিগুলো যাচ্ছে, এই আলোকরশ্মিগুলোতে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্ট এখানে সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে। এবং এই যে তরঙ্গমুখগুলো আছে, এগুলা পয়েন্টগুলা সেম ভেলোসিটিতে যাবে। সেটা আমার পয়েন্ট সোর্সে যে ভেলোসিটি ছিল, সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টেও সেই পয়েন্টগুলো একই ভেলোসিটিতে যাবে এবং
সামনের দিকে অগ্রসর হবে। এই প্রিন্সিপাল দিয়ে দুইটা অ্যাডভান্টেজেস কি, এখান থেকে আমার রিফ্লেক্ট অন ল এবং রিফ্রাকশন ল প্রমাণ করা যাবে এবং এখান থেকে আমার ডিফ্রাকশন এবং ইন্টারফারেন্স প্রুভ করা যাবে। এবং এটার সমস্যা কোথায়, এখানে এমিশন অফ লাইট এন্ড অ্যাবজর্পশন, কি পরিমাণ এমিশন হচ্ছে বা অ্যাবজর্পশন হচ্ছে সেটা কোন একটা মাধ্যমে, আমরা প্রথমে বলছি কোন একটা মাধ্যমে যখন আলো সে ইনসিডেন্ট করে দুই ধরনের হয়, একটা হচ্ছে এমিট করবে অর্থাৎ রিফ্লেকশন হবে, একটা কিছু অবজারপশন হবে বা পোলারাইজেশন হয়, সেগুলা এটা হাইগেনস প্রিন্সিপাল ব্যাখ্যা করতে পারে না। এবং হাইগেনস প্রিন্সিপাল আরেকটি করতে পারে না, সেটা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করতে পারে না, যেটা কোয়ান্টাম তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। এটা দিয়ে আমরা দেখলাম যে এটা মূলত আমার রিফ্লেকশন ল এবং রিফ্লেকশন ল এটা প্রমাণ করতে পারে। আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে আসছি ল অফ রিফ্লেকশন এবং রিফ্লেকশনের ক্ষেত্রে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এন্ড রিফ্লেকশন অ্যাঙ্গেল দুটো সমান। সেক্ষেত্রে এখানে একটা চিত্র দেয়া আছে যেখানে আলোকরশ্মি আপতিত হচ্ছে এবং ইসের বিভেদ তলে বাধা পেয়ে চলে যাচ্ছে। এটি একাধিক সরলরৈখিক রেখা আলোকরশ্মি আপতিত হয়েছে এবং যেহেতু এটা বিভেদ তলটি সমতল, তাই এটা প্রতিফলিত হয়ে সমান্তরাল ভাবে যাবে। যদি ব্যক্ত হতো অর্থাৎ আমার এটা মসৃণ না হতো তাহলে সেটি একটা বিপরীত দিকে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে যায় যেত। তো এখান থেকে আমার এই ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং রিফ্লেকশন অ্যাঙ্গেল সমান, এটি এখান থেকে প্রমাণ করা যায়। এখানে আরেকটা হচ্ছে ল অফ রিফ্লেকশন, যেটা পূর্ববর্তী স্লাইডে ছিল। এখানে দুই ধরনের মিডিয়াম দেওয়া হয়েছে, একটা হচ্ছে মিডিয়াম 1 এবং মিডিয়াম 2। এখানে মিডিয়াম 2 হচ্ছে ডেন্সার মিডিয়াম, সেক্ষেত্রে ভেলোসিটি পূর্বের মিডিয়ামের চাইতে বেশি এবং সেক্ষেত্রে একই ধরনের ঘটনা এখানে এই চিত্র থেকে এটি প্রমাণ করা যায়। এই দুটোই হচ্ছে চিত্র থেকে ম্যাথমেটিক্যালি ভাবে এটা প্রমাণ করা। এই দুটো অবশ্যই জানতে হবে এবং হাইগেনস প্রিন্সিপালের এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং ল অফ রিফ্লেকশন এবং ল অফ রিফ্লেকশন প্রমাণ করতে হবে, এটা পরীক্ষা আছে। এরপরে এখান এ পর্যন্তই আমাদের আলোচনা আজকে। এরপরে আছে হচ্ছে তোমাদের চ্যাপ্টারে ইন্টারফারেন্স অফ ইন্টারফারেন্স এন্ড রিফ্লেকশন, যেটা আমরা আগামী দিন ইন্টারফারেন্স সম্পর্কে জানবো। এখান থেকে একটি কোশ্চেন হতে পারে যেটা আমরা এখানে দেখি। এখানে যদি এই অ্যাঙ্গেলটা, তোমরা কি পিকচার দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, পাচ্ছি, দেখতে পাচ্ছি। এই অ্যাঙ্গেলটি যদি আমার 30 ডিগ্রি হয়, তোমরা ম্যাথমেটিক্সের মানুষ, এটা জানার কথা। এটা যদি 30 ডিগ্রি হয় সেক্ষেত্রে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের মান কত? 90 ডিগ্রি। আমার মনে হয় এখানে হ্যাঁ, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত রিফ্লেকশন? স্যার ওটাও 30 ডিগ্রি স্যার। এটাও 30 ডিগ্রি। একটা জিনিস দেখো, আমি বলছি এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, আর এই পাশটায়, তাহলে এটার মান জি কত? স্যার, তাহলে ওটা 30 ডিগ্রি স্যার, আর তারপর আবার 30 ডিগ্রি আছে, মোট 60 ডিগ্রি স্যার। কোনটা 60 ডিগ্রি? 60 ডিগ্রি 60 ডিগ্রি হচ্ছে স্যার 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি 60 ডিগ্রি হবে স্যার। প্রকৃতপক্ষে এটার অ্যানসার 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি। জি স্যার 60 ডিগ্রি। জি স্যার, আমি প্রথমে বলছিলাম। যাই হোক, এটাও পরীক্ষা অনেক সময় ফিজিক্যালি আসে, ভর্তি পরীক্ষার সময়ও আসে। জি স্যার। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এখানে হ্যাঁ বলুন। স্যার এই কোন বই দেখে পড়বো স্যার এগুলা? মানে এটা তো অপটিক্সের বই আছে স্যার, ব্রিজলারের এই বই তো নাই স্যার, থার্মোডায়নামিক্স তো নাই স্যার এই আলোর অধ্যায়। না সেটা হচ্ছে দুইটা বই, ব্রিজলারের দুইটা বই, একটা হচ্ছে অপটিক্স, একটা থার্মোডায়নামিক্স। এটা কি কিনে নিব? এটা নিতেও পারো, সিনিয়রদের কাছেও পাবা, সেখান থেকেও নিতে পারো, সেটা তোমার অবশ্য হল তো খোলা নাই, সেক্ষেত্রে জি স্যার, কোনো সিনিয়রই তো নেই, সেটাই। হ্যাঁ জি স্যার, তাহলে তো কিনে নেওয়াটাই স্যার, হবে। গুগলে পিডিএফ পাওয়া যাবে না এটার?
পিডিএফ আসলে আমি সার্চ দিয়েছি, আমি বাসা থেকে সার্চ দিয়েছি, ক্যাম্পাসে গেলে মনে থাকে না, কিন্তু ক্যাম্পাসে গেলে যদি অনেক সময় অ্যাক্সেস থাকে বা পাওয়া যায়, সেক্ষেত্রে আর কি দেখতে হবে ওখান থেকে অ্যাক্সেস পাওয়া যায় কিনা। কালকে তো যাব না, শনিবারে যাব। তোমরা যদি শনিবারে কেউ একজন মনে করাই দাও 10টা 11টার দিকে, তাহলে হয়তো আমি ওখানে বসে সার্চ দিতে পারি। আচ্ছা স্যার, বলবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী শনিবারে দেখা হবে। জি স্যার। আদাব স্যার। আদাব। ঠিক আছে।